আবারও আলোচনায় রাজশাহী, মাঝপথে বদলে গেল অধিনায়ক, নেতৃত্বে তাসকিন, সিলেটকে হারিয়ে সিলেটের পাশে ঢাকা। রাইডারদের দেখতে রংপুরে জনস্রোত, ভালোবাসায় সিক্ত সৌম্য, নাহিদ, সোহানরা, বিপিএল এ ফ্লপ জাতীয় দলের তারকারা। ট্রাভেলিং থাকে, তো এখানে একটু টায়ার্ডনেস হওয়ার একটা ব্যাপার থাকে, বাট আমার মনে হয় যখন ন্যাশনালি খেলা হবে তখন তারা যেন ফ্রেশ থাকেন সেদিকেও মনে আমাদের একটু নজর রাখতে হবে। নতুন মেয়াদে দায়িত্ব শুরু হাভিয়ের কাবরেরার, হামজাকে ঘিরে চলছে এশিয়ান কাপ বাছাই পরিকল্পনা। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক বদলে ফেলেছে দুর্বার রাজশাহী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হকের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে, যদিও কারণ হিসেবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এনামুলকে নির্ভর রাখার কথা বলা হয়েছে, যাতে ব্যাটিং এ আরো বেশি মনোযোগ দিতে পারেন এনামুল। 8 ম্যাচে 324 রান নিয়ে এখনো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রাজশাহীর এই ওপেনার, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই তাসকিন 18 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। তবে টিম হিসেবে সেভাবে জ্বলে উঠতে পারেনি পদ্মাপাড়ের দলটি। 8 ম্যাচে হেরেছে 5টিতে। অধিনায়ক বদলের দিন চিটাগংয়ের বিপক্ষে সমান তালে লড়াই করছে রাজশাহী। চিটাগংয়ের সবশেষ সংগ্রহ 6 উইকেটে 174 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন। নিজেই তুলে নেন প্রথম ওভারের নতুন বল। দ্বিতীয় ওভারে ওসমান খানকে ফেরান জিশান আলম। এরপর 84 রানের জুটি গড়েন নাইম ইসলাম ও গ্রাহাম ক্লার্ক। নাইম 41 বলে 56 ও ক্লার্ক 28 বলে 42 রান তুলে আউট হন। মোহাম্মদ মিথুনও ঝড় তুলে ফেরেন 20 বলে 32 করে। অধিনায়কত্বের শুরুতে 2 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এদিকে বিপিএল এ আবারও জ্বলে উঠলেন লিটন দাস, আর জিতল তার দল ঢাকা। সিলেটকে 6 রানে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে ক্যাপিটালস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 196 রান তুলে ঢাকা। আসরে দ্বিতীয় 50 তুলে 70 রান করে থামেন লিটন দাস। যেভাবে সিলেটকে লড়াইয়ে রাখেন টপ ও মিডল অর্ডার ব্যাটাররা, সর্বোচ্চ 68 রান করে ফেরেন রনি তালুকদার। শেষ ওভারের প্রয়োজন ছিল 23 রান। প্রথম 2 বলে 11 রান নিলেও শেষ 4 বলে 2 উইকেট হারিয়ে 5 রানের বেশি তুলতে পারেনি স্ট্রাইকার্স। 7 উইকেটে থামে 190 রানে। 37 রান, 2 উইকেট ও 2 ক্যাচ নিয়ে ম্যাচ সেরা ঢাকা অধিনায়ক থিসারা পেরেইরা। 9 ম্যাচে দ্বিতীয় জয় এটি ঢাকার। 8 ম্যাচে সমান জয়ে তলানিতে সিলেট। পারফর্ম করতে না পেরে জাতীয় দল থেকেই বাদ পড়েছেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তর অবস্থাও যাচ্ছে তাই। 2 ফরম্যাটের অধিনায়ক তাড়াহুড়ো করছেন বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। মুশফিক মাহমুদুল্লাহ বিপিএল এ ফর্ম দেখাতে পারছেন না। সামনে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। ফরম্যাট ভিন্ন হওয়ায় খুব বেশি চিন্তিত নন বাশার। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। ফরচুন বরিশাল একাদশে দ্বিতীয়বারের মতো জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক ছোট ফরম্যাটের সাথে মানিয়ে নিতে পারছেন না। ব্যাট হাতে 0 রানের ইনিংসে শুরু করেছিলেন বিপিএল। পরের 4 ম্যাচে 9, 4, 41 ও 2 রান। শান্তর এমন ব্যাটিং এর কারণ খুঁজে বের করলেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। আমার একটু বেশি চেষ্টা করছেন, নিজেকে সময় দিচ্ছেন না। টিমের চিন্তা মাথায় করেন সবসময়, তিনি রান করার প্রেশারটা সব নিয়ে নেন। সেটা না করে যদি নিজেকে একটু সময় দেন, টিমে একটু ইউজ টু হন, তাহলে মনে হয় তারই সমস্যা। নিজেকে হারিয়ে খুঁজছেন আরেক ব্যাটার তাওহিদ হৃদয়। সিলেটের বিপক্ষে 27 বলে 48 রানের একটা ইনিংস ছাড়া তেমন কিছুই করতে পারেননি। জাতীয় দলের জন্য কতটুকু চিন্তার কারণ? আমি তাদের বড় রান না করাটা নিয়ে চিন্তা না। টি20 ফরম্যাটে রান করতে গেলে কিছু সময় প্রস্তুতি দরকার। আপনি সব কোনোদিন হয়তো এমন সময় নামবেন যখন 5 ওভার বাকি আছে, কিংবা কোনো সময় নামবেন হয়তো অনেক রান বেশি আছে। তো দলের প্রয়োজন মধ্যে খেলতে অনেক সময় রানটা বেশি হয় না। 50 ওভার ফরম্যাটে যখন কন্টিনিউয়াস ফেল করবেন তখন বলতে পারেন যে আপনি রান করতে পারছেন না। 6 ম্যাচ খেলে মাত্র 5 উইকেট। বল হাতে অচেনা লাগছে চিটাগং কিংসের শরীফুল ইসলামকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তার জায়গা হয়নি। শরীফুলের কাছ থেকে আরেকটু গতি আশা করেছিলাম। শরীফুল নিজে কিন্তু সাদা বলের ফরম্যাটে এর থেকে অনেক বেশি গতিময়ের সাথে বোলিং করে থাকেন এবং ইম্প্যাক্টফুল বোলিং করে থাকেন। তো আমার মনে হয় শরীফুলের পক্ষে আরো ভালো করা সম্ভব। হয়তো তাদের উপরে টানা খেলার প্রেশার পড়ছে কিনা আমি জানি না, যেহেতু তারা অনেকদিন ধরে খেলছেন। জাতীয় দলের মুশফিক মাহমুদুল্লাহ, জাকের আলী, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ ইমনও প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছেন না। আমাদের মূল ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই হওয়া উচিত, তারপর টি20 ফরম্যাট পরে আসবে। আমার মনে হয় যে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে, সবাই হয়তো সেটা নিয়েই মনোযোগ দিবে, দল হয়তো সেটা নিয়ে চিন্তা করবে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। প্রথমবার বিপিএল এর ছোঁয়া পেলেন রংপুরবাসী, তবে সেটা নিজ শহরে খেলা দেখে নয়, নিজ বিভাগের দল রংপুর রাইডার্স ক্রিকেটারদের কাছে পেয়ে। জনস্রোতে ভেসে গেছেন নাহিদ রানা, সৌম্য সরকার, নুরুল হাসান, শেখ মেহেদিরা। সঙ্গে ছিলেন কোচ মিকি আর্থার ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। পুরো শহর প্রদক্ষিণ করে রংপুর স্টেডিয়ামে সংবর্ধনার জোয়ারে ভেসেছেন সবাই।
হেলিকপ্টারে চড়ে রংপুর স্টেডিয়ামে বিপিএল এ উঠতে থাকা রাইডার্স। প্রিয় ক্রিকেটারদের এক নজর দেখতে সকাল থেকেই রংপুর স্টেডিয়ামে ছিল হাজারো ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভিড়। নুরুল হাসান, নাহিদ রানা, সাইফুদ্দিনদের দেখে আনন্দে মাতোয়ারা রংপুরবাসী। মধ্যাহ্নভোজের পর সমর্থকদের সাথে চলে শুভেচ্ছা বিনিময়। দারুণ সব মুহূর্তের সাক্ষী হয় রংপুর। আমি রানার প্রতি একদম ক্রাশ, ওনাকেই দেখছি শুধু। রংপুর রাইডার্স এবার চ্যাম্পিয়ন হবে। আমি দোয়া করবো যাতে আবার রংপুর জিতে ফেলে। এরপর বেলা 3টার দিকে খোলা বাসে গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করে দলটি। এ সময় বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রাইডার্স। সড়কের পাশে থাকা হাজারো দর্শক হাত উঁচিয়ে অভিবাদন জানান প্রিয় ক্রিকেটারদের। বিপিএল টিমটা এসেছেন, এইটার উসিলায় হয়তোবা নেক্সট খুব তাড়াতাড়ি রংপুর ডিভিশনে হয়তো আমাদের বিপিএল এর খেলা হবে, এটাই আমি আশা করব। আমাদের ফ্যান্স এবং আমাদেরকে যারা ভালোবাসা দিয়ে এসেছে তাদের জন্য রংপুর রাইডার্স। এবারে বিপিএল শিরোপা রংপুরবাসীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন অধিনায়ক নুরুল হাসান। আমরা ফাইনালে যেতে চাই এবং এবার হয়তো জিএসএল এর ট্রফি এবং 2017 বিপিএল এর ট্রফি নিয়ে আসি, আরো একটা ট্রফি নিয়ে এখানে আসতে চাই এবার। ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগ শিরোপা জয়ের পর বিপিএল এর অব্যাহত রংপুর রাইডার্সের সাফল্য যাত্রা। টানা 8 ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে প্লে অফে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। 2 সপ্তাহ পার হয়ে গেছে, কথা রাখতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এখনো ঘোষণা করা হয়নি পরিবর্তিত ক্রিকেট বোর্ডের নতুন স্ট্যান্ডিং কমিটি। পরবর্তী বোর্ড সভা পর্যন্ত অপেক্ষায় থাকতে বললেন পরিচালক ফাহিম সিনহা। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেও শোডাউন আর প্রতিবাদে নিয়মিত মুখর থাকে বিসিবি কার্যালয়। কয়েকবার বলছি আগামী সপ্তাহে আমার করতে পারিনি, তো এটা এবার সত্যি সত্যি হয়ে যাবে, বিকজ আমি লিখে ফেলেছি। এখন ফাইনাল ইনপুট তারপরে দিয়ে দেবো। সেই এক সপ্তাহ কবেই কেটে গেছে, আবারও কথা রাখতে পারেননি ফারুক আহমেদ। বিসিবি স্ট্যান্ডিং কমিটি এখনো চলছে জোড়াতালি দিয়ে। কে কোন কমিটির দায়িত্বে আছেন জানেন না পরিচালকরা। গেম ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান ছিলাম, সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয়, কোনোটার গেম ডেভেলপমেন্ট ছাড়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে লজিস্টিক্স। এই দুটা বাদে আমি আপনার অনলি ফাইন্যান্স সিগনেটারি। বিসিবি সভাপতির মতো এই পরিচালকও আশ্বাসের বাণী শোনালেন। খসড়া তৈরি আছে, পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত হবে পূর্ণাঙ্গ কমিটি। বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না, তো ওই বোর্ড মিটিং এর পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি মাসের মধ্যে হবে, এই বোর্ড মিটিং এ দিয়ে দেওয়া উচিত। পাপন যুগে বিসিবিতে দেখা গেছে রাজনৈতিক প্রভাব। জাতীয় নির্বাচন থেকে শুরু করে একটি দলের স্বার্থ রক্ষায় ক্রিকেট বোর্ডকে ব্যবহার করা হয়েছে। 5 আগস্টের পর কতটুকু বদলেছে পরিস্থিতি? একাধিকবার রাজনৈতিক স্লোগান শোডাউন হয়েছে, এখনো হচ্ছে। একটা স্পেসিফিক রিজনে একটা টুর্নামেন্ট ছিল, এটা বিসিবি ইলেকশনের সাথে কোনো রিলেশন নাই। প্রভাব বিস্তার করার প্রশ্নটা এখানে আসছে বলে আমার মনে হয় না। এটা ওনাদের একটা টুর্নামেন্ট ছিল, এটা আমরা ভেন্যু পার্টনার হিসাবে ওনাদের সাথে ছিলাম। গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছে ঢাকার ক্লাবগুলো। তাদের সাথে আবারও আলোচনায় বসে সমাধানের পথ খুঁজছে ক্রিকেট বোর্ড। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।